ভিউয়ার্স, আমাদের চ্যানেলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। না ম্যাডাম, দয়া করে এই কাজটা করবেন না। আমার যে মা ছাড়া কেউ নাই, আর আমি আমার মাকে হারাতে চাই না। এখন থেকে আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনার কোনো কথার অবাধ্য হব না। এই যে আমি আপনার পা ধরে বলছি। কুত্তা ছোট লোক, তুই আমার পা ধরলি কেন? আমাকে যত খুশি মারেন, তাও যেন আমার মায়ের কোনো ক্ষতি না হয়। এখন থেকে যদি আমার একটা কথার অবাধ্য হোস না, তাহলে তো বুঝছিস কি হবে। আর শোন, আজ থেকে আর সানজিদার সাথে কথা বলবি না। আর সানজিদাকে যে ভালোবাসিস ভুলে যাবি। আর আমি যেন কখনো না দেখি যে তুই সানজিদার সাথে কথা বলছিস। আর আমার কথার যদি অবাধ্য হোস না। আমি মাথাটা নাড়ালাম। ম্যাডাম চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। ফ্লোরে বসে কান্না করতে লাগলাম। জান্নাত ম্যাডাম কেন আমার সাথে এমন করে? জান্নাত ম্যাডাম কোন কারণে আমার সাথে এমন করে? 1 মাস পর, এই 1 মাসে জান্নাত ম্যাডাম আমাকে অনেক কষ্ট দিয়েছে। আজ আবার জান্নাত ম্যাডামের জন্মদিন। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে। এদিকে শুনে যা, তোর সাথে কথা আছে। জি ম্যাডাম, বলুন। ধীরে ধীরে ম্যাডামের কাছে গেলাম। ভয় করছে অনেক। আমি যখনই ম্যাডামের কাছে যাই, ম্যাডাম তখনই আমাকে কোনো না কোনো কিছু নিয়ে মারে। জানি না কি জন্য এমন করে। ম্যাডাম আমাকে মারছে যে কারণে শরীরের এখন অনেক জায়গায় হাতটা পর্যন্ত দিতে পারি না, ব্যথা পাই। ধীরে ধীরে ম্যাডামের কাছে গেলাম। শোন, আজকে আমার সকল বান্ধবী আসবে, আর তোকে যেন আমার পাশেই থাকতে হবে। আর মনে রাখিস, সানজিদা আসবে। যদি সানজিদার সাথে কথা বলিস না, তাহলে খারাপই হবে তোর সাথে। আমি মাথা নাড়ালাম। ম্যাডাম চলে গেল। আমি বুঝি না ম্যাডাম কেন আমার সাথে এমন করে। আর সানজিদা কি ম্যাডামের কোনো ক্ষতি করছে নাকি? আমি কোনো ম্যাডামের ক্ষতি করছি? আমাকে কেন সানজিদার সাথে কথা বলতে দেয় না? অনুষ্ঠানের সময় আমি ম্যাডামের কাছাকাছি আছি, সানজিদা আসছে দেখলাম। আমার দিকে সানজিদা তাকিয়ে আছে। সব সময় আমার দিকে তাকিয়ে থাকে। কয়েকবার চোখাচোখি হয়েছে। আমি তার থেকে চোখটা সরিয়ে নিয়েছি। ম্যাডামও আমার দিকে খেয়াল করে। আমি কি করি? ম্যাডামের অনেক বান্ধবী আসছে, তাদের সাথে আছেন। আমি ম্যাডামের কাছেই আছি। যখন ম্যাডাম কেক কাটবেন, তখন সবাইকে নিয়ে ম্যাডাম চলে গেল, কিন্তু আমি গেলাম না। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। আমি গিয়ে সেখানে কি করব? ম্যাডাম চলে গেল কেক কাটতে। দেখি সানজিদাও যায়নি। এই 1 মাসে একটা কথাও বলি নাই সানজিদার সাথে। সানজিদা তখন আমার কাছে আসলো আর আমার হাতটা ধরে টান দিয়ে একটা রুমে নিয়ে গেল। ওই, তুই আমার সাথে কথা বলিস না কেন? আমাকে মাফ করে দাও আর আমাকে ভুলে যাও। সেটা সম্ভব না। আমি যে তোমাকে অনেক ভালোবাসি। দেখো, তুমি আমাকে ভুলে যাও। আমি তোমাকে ভুলে যাব না। তুমি কেন আমার সাথে কথা বলো না? আমি জানি জান্নাতের জন্য কথা বলো না। আমি কিন্তু মরে যাব তোমাকে না পেলে। দূর, কি যে বলো না। আমি সানজিদাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সানজিদা আমাকে। সবাই সেখানে জান্নাত যে কেক কাটতেছে সেখানে আছে। সানজিদা তখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আর ধীরে ধীরে সানজিদা আমার কাছে আসতে থাকে। তারপর সানজিদার ঠোঁট আমার ঠোঁটের উপর রাখে। 2 মিনিট পর ছাড়ে, আবার ছেড়ে দিয়ে 1 মাস আমার সাথে কথা বলো নাই, আজ তার শোধ তুলবো এই বলে আবার আমাকে চুমু খেতে থাকে ঠোঁটে। সানজিদা আমাকে শক্ত করে ধরে, আমার ঠোঁটটা চুষতে থাকে। তখন আমাকে কেউ পিছন থেকে কলারটা ধরে জোরে টান দেয়। সানজিদার কাছ থেকে আমি সরে গেলাম। কেউ জোরে টান মারার কারণে আমি তখন পিছনে তাকিয়ে দেখি জান্নাত ম্যাডাম দাঁড়িয়ে আছে, রাগে কটমট করছে। তাহলে কি ম্যাডাম টান দিছে? ম্যাডাম তখন আমার কাছে আসলো আর আমার কলারটা ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকলো। জান্নাত, জনিকে ছেড়ে দে। তুই কোনো কথা বলবি না। দেখ, আজ জনিকে কি করি বাসাভর্তি সবার সামনে, সকল মেহমানের সামনে। আমাকে টানতে টানতে বাসাভর্তি মেহমানদের কাছে নিয়ে যেতে থাকে। সানজিদা জান্নাতের পিছনে আসছে। জান্নাত, প্লিজ জনিকে ছেড়ে দে। তোর কথাতেই আমি কেন ছাড়বো? আর আমি সেখানে জনিকে যা করব, যদি তুই তখন বাধা দিস না, তাহলে ওর আরো বেশি অবস্থা খারাপ করব। না জান্নাত, প্লিজ এটা করিস না। তুই শর্ত। আমাকে টেনে নিয়ে যেতে থাকে। যখন আমাকে নিয়ে সবার সামনে যায়, তখন সবাই আমার দিকে তাকিয়ে থাকে।
আজকে আমার জন্মদিন, কিন্তু আজকে এই যে ছেলেটাকে দেখছেন আমি ধরে আছি, সেই ছেলেটা খারাপ, লুচ্চা একটা ছেলে। সি মা, ওনা তোমার পার্সোনাল সেক্রেটারি? তাহলে এগুলো কেন বলছো? হ্যাঁ, ও আমার সেক্রেটারি। আমরা এখানে আছি কেক কাটতে, আর ও অন্য কাজে ব্যস্ত। সাধারণত এই ছোট লোক যে এরকম। আজকে আমি ওকে যে শাস্তি দেব, আর কোনো দিন কারোর সাথে এমন করতে পারবে না। ছোট লোক হয়ে যাতে আমাদের মতো বড় লোকের মেয়েদের সাথে প্রেম না করতে পারে, আজ তার একটা শিক্ষা দিব। কি করছিস মা? ছেড়ে দে না। না বাবা, আমি ওকে তো আজ ছাড়ছি না। আমি সেখানে মাথা নিচু করে আছি। বুঝি না জান্নাত ম্যাডাম কেন আমার সাথে এমন আচরণ করে। আমাকে জান্নাত ম্যাডাম সকলের সামনে দাঁড় করালো, আর জান্নাতের পায়ের নতুন দামি জুতাটা পা থেকে খুলে আর জুতাটা হাতে নিয়ে আমার দিকে আসে, আর কাছে গিয়ে আমাকে সেই জুতাটা দিয়ে মারতে থাকে। আমি ম্যাডামের মারের আঘাতগুলো সহ্য করতে পারছিলাম না, তাই সরে যাই। ওই ছোট লোক, সরে গেলে কেন? ওহো, বুঝছি, দারোয়ানগুলা কই? জি ম্যাডাম, বলেন। এই ছোট লোকটাকে শক্ত করে ধর, যাতে সরে যেতে না পারে। আচ্ছা ম্যাডাম। পরে দারোয়ান আমাকে ধরলো। ম্যাডাম আমাকে তার জুতা দিয়ে সারা শরীরে মারতে থাকে। আমি সেই জুতার মারটা আর সহ্য করতে পারছিলাম না। দারোয়ানকে ছাড়িয়ে জান্নাত ম্যাডামের পাটা ধরে বললাম, ম্যাডাম আমাকে মাফ করে দেন। তোর আজকে মাফ নাই। তোকে প্রায় প্রতিদিন আমি বলেছি যে সানজিদার সাথে কথা না বলতে, তাও তুই কথা বলিস। আবার আজকে তোরা দুজন কি করলি? তোকে তো অজমিন, দেখ কি করি। আর আপনি কি ধরেন, ছেড়ে যায় কেন? জান্নাত মারছে সেটা সেখানকার সকলেই দেখছে, আর সবাই হাসছে। জান্নাত ম্যাডাম আবার আমাকে তার জুতা দিয়ে আমার গালে আঘাত করে। মায়ের চোটে আমার গালটা কেটে গিয়ে তার থেকে রক্ত বাহির হতে থাকে। তাও মারতে থাকে, গালের প্রায় বেশি অংশ কেটে যায়। কি করছিস জান্নাত? এটা ছাড়, ছাড় বলছি। না বাবা, ছাড়বো না আমি। ছাড়, তা না হলে ছেলেটা তো মরে যাবে। আর এইভাবে কি সবার সামনে কাউকে মারতে হয়? তুমি জানো না, আমি ওকে প্রতিদিন বলছি যে আমি যেটা বলবো তা শুনবি, আর অন্যজনের কাছে যেতে না করেছি কতদিন, কিন্তু ও প্রতিদিন তার সাথে কথা বলে, তাই তো আজকে এরকম করলাম। সি জান্নাত, এরকম করে কাউকে মারে, তাও আবার সকলের সামনে। দেখ জনিকে কি অবস্থা করছিস। যেটা করছি তার চেয়ে আরো বেশি করতাম যদি তুমি না ফেরাতে। জান্নাত তখন আমার দিকে চায়, দেখে যে মুখের উপর পুরোটা রক্তে লাল, টপ টপ করে মেঝেতে রক্ত পড়ছে। জান্নাত আমাকে এতটাই মার দিছে, তার সেই আঘাতগুলো গালে জখম হয়ে আছে, আর পুরো গালটা লাল বর্ণ ধারণ করেছে। গালের প্রায় অর্ধেক অংশ কেটে গেছে। মেঝেতে সেই রক্ত পড়ছে, আর শরীরের আঘাত করায় শরীর থেকে রক্ত পড়ছে। জুতাতে রক্ত লেগে আছে। সানজিদা তখন আমার কাছে আসে, তখন জান্নাত সানজিদাকে ধরে। তুই যদি এখন জনিকে ধরিস তাহলে আমি আবার জনিকে মারবো। কি বলিস এগুলা? একটু ভালো করে তাকিয়ে দেখ যে কি অবস্থাটা করছিস জনিকে মেরে। তার মধ্যে আবার বলছিস যে আবার মারবি। কেমনে পারবি তুই? আমি সব পারি, আর তুই এখন যদি জনিকে ধরিস তাহলে মনে রাখিস এর চেয়ে আরো বড় কিছু করব। তুই কেমনে আবার মারবি জনিকে? দেখ, আর কোন জায়গায় মারবি জনিকে? কোন জায়গাটা কি বাদ রেখেছিস? তোকে কি সেগুলো বলতে বলছি? তুই চুপ কর, তা না হলে কিন্তু তোর রাগ আবার ওর উপর ছাড়বো। তুই তো আগে এমন ছিলি না রে, কেন জনিকে মারছো? দেখছিস, তুই এর ফল একদিন পাবি। তোকে তো বলতে বলিনি, আর আমি আগেও এমনই ছিলাম। ওকে? সানজিদা সেখানে প্রায় কান্না করে দেয়। আমার দিকে তাকিয়ে দেখে সেখানে দাঁড়িয়ে আছি, পুরো মুখটা দিয়ে আমার রক্ত পড়ছে। না পারছে আমাকে ধরতে, না পারছে জান্নাতকে কিছু বলতে। আমি সেখানেই দাঁড়িয়ে আছি। গালে অনেক ব্যথা করছে, প্রচন্ড রকমের ব্যথা। আমার মুখ থেকে প্রায় অনেক রক্ত পড়ছে। জান্নাতের বাবা তখন আমার কাছে আসে, এসে আমাকে ধরে রুমে নিয়ে আসে।
জান্নাতের বাবা তখন আমার মুখের রক্ত মুছতে চায়। মোছার সময় দেখে যে গালটা জুতার বাড়িতে অনেক জায়গায় কেটে গেছে, ফেটে গেছে, আর কয়েকখানে অনেক বড় ধরনের আঘাত হয়েছে। জান্নাতের বাবা এগুলো দেখে আর ভাবতে থাকে, এরকম ভাবে মারতে পারলো জান্নাত। জান্নাতের বাবা তখন ডাক্তারকে ফোন করে আসতে বলে। কিছুক্ষণ পর ডাক্তার আসে। অবাক হয়ে যায়, এইভাবে যে এতটা ভয়ঙ্কর রকম অবস্থা মুখের। ডাক্তাররা তখন আমার মুখের কাছে নিয়ে মুখের রক্ত যখন অ্যালকোহল প্যাডস দিয়ে যখন মুছতে যায়, মুখের কাছে যখন সেটা নিয়ে গালেতে লাগায়, আমি তখন মা মা বলে চিৎকার করে কান্না করে দেই। তখন ডাক্তার সেটা সরিয়ে ফেলে। আবার যখন দিতে যায়, আমি তখন আবারও ব্যথার কারণে কান্না করে দেই। ডাক্তার তখন আমার অবস্থা দেখে আমাকে ঘুমের ইনজেকশন দিয়ে দেয়। তারপর আমার মুখে ঔষধ লাগিয়ে দেয়। জান্নাত এদিকে অনুষ্ঠানে ব্যস্ত। অনুষ্ঠান রাত 12টার সময় শেষ হয়। সকল মেহমান চলে যায়। সানজিদা যখন আমাকে দেখার জন্য আমার রুমে আসবে। তুই কই যাস? জনিকে দেখবো। না, জনিকে তোর দেখা লাগবে না, তুই এখনই চলে যাবি এখান থেকে। প্লিজ, শুধু একটু দেখবো জনিকে। না, তুই যদি জনিকে এখন দেখতে যাস তাহলে জনিকে কিন্তু আরো কি করব জানিস? তুই কেন এমন করিস জনির সাথে? তোকে কেন সেটা বলবো, তুই এখন যা। সানজিদা তখন কান্না করতে করতে চলে যায়। জান্নাত তখন রুমে যায়। গিয়ে বিছানায় বসে ভাবতে থাকে, আমি কেন জনিকে দেখতে পারি না? কি জন্য? জনি যখন থেকে আমার পার্সোনাল সেক্রেটারি হয়ে এসেছে, তখন থেকে আমি জনিকে কতটা মার দিয়েছি, একবারও প্রতিবাদ করে নাই। কিন্তু আমি কেন সানজিদার সাথে জনিকে দেখলে সহ্য করতে পারি না? তখন কেন আমার এত রাগ ওঠে? কি জন্য? এগুলো ভাবতে ভাবতে জান্নাত ঘুমিয়ে পড়ে। আমার যখন ঘুমটা ভাঙে, তখন আমি শরীরের ব্যথা অনুভব করি। মুখে সবচেয়ে বেশি করে ব্যথা অনুভব করি। আমি তখন বিছানায় শুয়ে থাকি। তার কিছুক্ষণ পর আমার রুমে কারো আসার শব্দ পাই। তারপর ম্যাডাম রুমে আসতে থাকে। এসে দেখে যে আমি শুয়ে আছি। আমি তখন তাকে দেখে আরো একটু বুচুমুচু হয়ে যাই। জান্নাত তখন দেখে যে আমি তাকে দেখে ভয় পাচ্ছি। তোকে না সানজিদার সাথে কথা বলতে না করছিলাম, কিন্তু তুই কথা না বলে কি করলি? তাই জন্য দেখলি সবার সামনে কি রকম করে মারলাম। আর যদি দেখি না সানজিদার সাথে কথা বলতে, তাহলে না আরো বেশি করে মারবো। আমি তখন কিছু বলিনি। জান্নাত তখন আমার দিকে ভালো করে তাকায়, দেখে যে আসলে কি রকম খারাপ রকম ভাবে মারছে আমাকে। জান্নাত তখন আমার দিকে ভালো করে তাকিয়ে দেখে, আমাকে আর মারবেন না। এখন আমার না অনেক খারাপ লাগছে। আমার শরীর না অনেক ব্যথা করছে। আমি ভালো হই, তারপর না হয় আমাকে আবার মেরেন। জান্নাত তখন আমার মুখের কাছে মুখটা নিয়ে আবার সরিয়ে ফেলে। তখন সেই রুমে জান্নাতের বাবা আসে। গিয়ে দেখে যে তার মেয়ে সে বসে আছে। আচ্ছা মারে, এভাবে নাও মারতে পারতিস ছেলেটাকে। ওহ বাবা, তুমি জানো না তো আমি ওকে কতদিন বলেছি একজনের সাথে কথা বলবি না, কিন্তু ওর সাথেই কথা বলে। আর রাতে যে কাহিনী করেছে তার জন্য মারছি ওকে এভাবে। মা, কেন এত রাগ দেখাস জনির সাথে? রাগ জিনিসটা ভালো না। জনি ভালো হলে মাপ চেয়ে নিস। কিছু না বলে চলে গেল। রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। ওদিকে সানজিদা বাসায় এসে কান্না করতে থাকে। জান্নাত কেন আমার আর জনির একসাথে দেখতে পারে না? কোনো কারণে আমার আর জনিকে দেখলে জান্নাতের মনে জিত ওঠে, রাগ দেখায় কেন? আমি জনিকে ভালোবাসি, জনি আমাকে, কিন্তু জান্নাত কেন আমাদের মাঝে কাটা হয়? আর আজ আমারই চোখের সামনে কি মারাটাই না দিল, আমি সেখানে থেকেও কিছু করতে পারলাম না। জান্নাত, তুই একদিন বুঝবি যে ভালোবাসার মানুষকে আঘাত করা কতটা কষ্টের। এখন কেমন লাগছে তোমার? অনেক ব্যথা করছে মুখে। ও আচ্ছা, আমি ডাক্তারকে বলে কি ওষুধ লাগবে আনতে বলি কেমন? আমি মাথাটা নাড়ালাম। আমি সেখানে শুয়ে ভাবতে লাগলাম, জান্নাত ম্যাডাম এমন কেন? তার মনে একটু দয়া মায়া নাই? আমি সানজিদার সাথে কথা বললে মাইর দেয়। আমার রাতে কিছু করার কারণে কি মাইর দিছে? হায় রে, বড়লোকি মেয়ে আপনি। জান্নাত ম্যাডাম যে রাগের চোটে কি থেকে কি করে বসেন, আপনি একদিন বুঝবেন একটা চর খেলে কতটা খারাপ লাগে, আর জুতার বাড়ি খেলে
কেমন লাগে। জান্নাত কিছুতেই ঘরে মন বসাতে পারছে না, শুধু আমার কথাই ভাবছে। তাই জান্নাত আমার কাছে আসে, এসে আমার পাশে বসে, যে দেখে যে আমি ঘুমিয়ে আছি। মুখে যেভাবে জুতার আঘাত করছে সেগুলো স্পষ্ট ভেসে আছে। জান্নাত তখন আমার কপালে ধীরে ধীরে হাতটা রাখে। যখন হাতটা রাখে তখন তার হাতটা অনেক গরম অনুভব করে আর হাতটা সরিয়ে ফেলে। আমার কপাল এতটাই গরম যে হাতটা পর্যন্ত রাখা যাচ্ছে না। আমার কেন জনিকে সঞ্জিতার সাথে দেখলে রাগ ওঠে? কোন কারণে আমি সঞ্জিতার সাথে জনিকে দেখতে পারি না? জান্নাত এগুলো ভাবতে ভাবতে রুমে যায়। গিয়ে কিছু একটা খুঁজে পেয়ে গিয়ে জান্নাত তখন ভালো করে দেখে যে এটা সঞ্জিতা জনির পাশে বসে কান্না করছে। তুই এখানে কেন? তোকে না বলেছি তুই জনির কাছে আসবি না? তুই কেন এরকম করিস? জনের সাথে আমাকে দেখলে কোনো কারণে দেখতে পারিস না, কি কারণ? তোকে আমি বলতে বাধ্য না, তুই এখন চলে যা, না হলে কিন্তু। কিছু না, তুই একটু ভালো করে চেয়ে দেখ যে তোর হাতের মার খেয়েও কেন তোদের বাড়িতে পড়ে আছে। তোর এত অত্যাচার কেন সহ্য করছে? তুই সামান্য কারণে কতটা মার দিস জনিকে। দেখ ভালো করে চেয়ে, সেই রাতে তুই কেমন করে জনিকে মারছিস। তোর মারের কোনো রকম প্রতিরোধ করে নাই। দেখ তোর হাতের মার খাওয়ার পর শরীরে কতটা গরম, হাত দেওয়া যাচ্ছে না, জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। তোকে তো জনিকে নিয়ে ভাবতে হবে না, জনি আমার সেক্রেটারি, সেটা আমি বুঝবো। তুই চলে যা এখনই। দেখ জান্নাত, আমাকে কিছুটা সময় জনের পাশে থাকতে দে। না, তোকে জনির পাশে থাকতে দিব না, আর জনির সাথে যাতে কোনো রকমের দেখা করতে না পারিস সেটারও ব্যবস্থা করব। ছি জান্নাত, তুই যে এমন, আমি আগে জানতাম না। আমি যেমনই হই, তুই চলে যা। সঞ্জিতা তখন কান্না করতে করতে চলে যায়। জান্নাত তখন আমার পাশে এসে বসে আর আমার দিকে তাকিয়ে থাকে। ভালো করে তাকিয়ে দেখে যে আমার ঠোঁটে লাল লিপস্টিক ভরে আছে। জান্নাত সেটা দেখে হাতে করে যেটা নিয়ে এসেছে সেটা দিয়ে জনির ঠোঁট থেকে লিপস্টিক তুলতে থাকে। সানজিদা, তুই এসেই কিছু করা শুরু করলি, জনিকে আমি তোর হতে দিব না। আমার তখন ঘুম ভাঙছে। তাকিয়ে দেখি যে জান্নাত ম্যাডাম রাগী ভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি সরতে থাকলাম। কি হলো, সরছিস কেন? শোন, তোকে এখন আর কিছু বলবো না। তুই যদি আবার সানজিদার সাথে কথা বলিস তাহলে কিন্তু আমি যে কি করব নিজেও জানি না। না মানে সঞ্জিতা এখন কোথায়? কি তুই আমার সামনে সানজিদার নাম নিস? আপনার কি? আপনি বলার কে? কি তুই আমার সামনে সানজিদার নাম নিস? তুই আমার সাথে কথার প্রতিবাদ করিস? আপনার কি? আপনি বলার কে যে আমি সঞ্জিতার সাথে কথা বলবো কি বলবো না? আমি যেটা বলছি সেটাই লাস্ট কথা, তুই সানজিদার সাথে কথা বলবি না। আমি তখন উঠে পড়লাম। শরীরে অনেক ব্যথা, গালে প্রচন্ড রকম ব্যথা করছে, তাও আমি উঠে পড়লাম। কি হলো, তুই উঠছিস কেন? মনে রাখবেন, আপনি যতটা আমাকে আঘাত করেছেন আমি সেই আঘাতে যতটা কষ্ট পেয়েছি তার থেকে আপনি বেশি কষ্ট পাবেন। তুই কই যাচ্ছিস এখন এরকম অবস্থায়? মাফ করবেন, আমি আমার মায়ের কাছে যাচ্ছি। এখানে থাকার চেয়ে আমার মায়ের বুকে থাকা অনেক ভালো। আমি খুঁড়াতে খুঁড়াতে জান্নাত ম্যাডামের বাসা থেকে বাহির হলাম। তারপর ধীরে ধীরে হাসপাতালে আমার মায়ের কাছে যেতে থাকলাম। অনেকক্ষণ পর আমি আমার মায়ের কেবিনের কাছে এসেছি। কতটা কষ্টে যে আসলাম। তারপর ভিতরে গিয়ে মায়ের কাছে গেলাম। মা আমাকে এরকম অবস্থায় দেখে কান্না করে দেয় আর হাত বাড়িয়ে কাছে ডাকে। আমি মাকে গিয়ে জড়িয়ে ধরি। বাবা, তোর এরকম অবস্থা কেন? মা তেমন কিছু না, আগে বলো তুমি কেমন আছো? বাবা, ভালো আছি। আচ্ছা মা, আমি তোমার বুকে ঘুমাবো। আয় বাবা আয়। তারপর আমি মায়ের বুকে যাই। মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমাকে জান্নাত ম্যাডাম যতটা আঘাত করছে সেই সবকিছু নিমিষে দূর হয়ে গেল। মায়ের বুকে কিন্তু জান্নাত ম্যাডামের জন্য অনেক রাত থেকেই গেল। আমি শুধু মাকে বাঁচানোর জন্য জান্নাত ম্যাডামের সকল অন্যায় মেনে নিয়েছি। এখন কতটা ভালো লাগছে মায়ের বুকে থেকে। মা আমাকে মায়ের বুকে নিয়ে পরম যত্নে আদর করতে লাগলো আমাকে। আমি মায়ের বুকে ঘুমিয়ে গেলাম। ঘুমানোর পর মা আমার দিকে ভালো করে চেয়ে দেখে যে আমার গালে কত জায়গায় জখম হয়ে আছে, কত জায়গায় কেটে গেছে। মা তখন আমাকে সেই সব জায়গায় মায়ের হাত দিয়ে বোলাতে লাগলো আর কান্না করতে থাকে।
বাবা তুই আমার জন্য কতই না কষ্ট করেছিস। ওদিকে জান্নাত ভাবে জনি তো আমার সাথে এরকম করে কোনোদিন কথা বলে নাই, আজ কেন বলল? বাবা তুই আমার জন্য কতই না কষ্ট করেছিস। ম্যাডাম, আপনি এতটা অহংকারী? আমি মায়ের কোলে শুয়ে রইলাম। দুপুরে আমি উঠলাম, উঠে দেখি মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি উঠতে যাব, আমি মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম। অনেকক্ষণ পর উঠলাম, উঠে মাকে বললাম, তোমার এখানে কোনো রকম সমস্যা হয় না তো মা? না বাবা, হয় না, ডাক্তারগুলো অনেক ভালো। ও আচ্ছা মা, আমি আর ডাক্তারের কাছে যাই, কবে তোমাকে এখান থেকে ছেড়ে দিবে? আচ্ছা বাবা যাও। তারপর আমি ডাক্তারের কাছে যাই, গিয়ে, আসতে পারি ডাক্তার? আসুন, বসুন। আমার মাকে কবে এখান থেকে নিয়ে যেতে পারবো? আপনার মায়ের সব রকম সমস্যা এখন আর নেই। আপনি আপনার মাকে কিছুদিন পরে নিয়ে যেতে পারেন, কিন্তু 2 দিন পর আমি আপনার সাথে দেখা করতাম, কেননা ছোট্ট একটা থেরাপি দেওয়ার লাগবে। ও, তো দিয়ে দেন সেই থেরাপিটা। সেই থেরাপিটার জন্য আপনি কালকে 3 লাখ টাকা জমা দিবেন। কি বলছেন, এত টাকা? যদি আপনার মাকে বাঁচাতে চান তাহলে এই থেরাপিটা দিতে হবে। আচ্ছা ডাক্তার, আমি কালকে জমা দিয়ে দিব, কেমন? আজ তাহলে আসি। আচ্ছা। আমি চলে এলাম মায়ের কাছে। মায়ের কাছে মুখটা বেজার করে যাওয়া যাবে না, তাহলে মা চিন্তা করবে। তাই হাসি খুশি মনে মায়ের কাছে গেলাম। ডাক্তার কি বললো বাবা? কয়েকদিনের মধ্যে তোমাকে বাড়িতে নিয়ে যেতে পারবো। আয় বাবা, আমার কাছে আয়। মা বলো। তোর অনেক কষ্ট হয় না রে? কই না মা, কোনো কষ্ট না। আর তুমি আছো না, তোমাকে দেখলে সব কষ্ট দূর হয়ে যায়। আচ্ছা মা, আমি তাহলে না এখন যাই, আবার কালকে আসবো। আচ্ছা বাবা। তারপর আমি মায়ের কাছ থেকে জান্নাত ম্যাডামের বাড়িতে আসি। এসে আঙ্কেলের সাথে দেখা করার জন্য আঙ্কেলের রুমে যাই। আসতে পারি আঙ্কেল? আসো জনি। তা কই গিয়েছিলা? জি, আম্মুর কাছে গিয়েছিলাম। তোমার মা এখন কেমন আছে? জি ভালো আছে, কিন্তু মায়ের একটা থেরাপি দেওয়া লাগবে, তার জন্য না আঙ্কেল টাকা লাগবে। ও, তার জন্য তুমি চিন্তা করো না, তোমার মায়ের থেরাপি দেওয়ার টাকাটা আমি হাসপাতালে পাঠিয়ে দিবানি, কেমন? আচ্ছা আঙ্কেল। যাও বাবা, তোমাকে না জান্নাত খুঁজছে, যাও জান্নাতের কাছে যাও। ওকে আঙ্কেল। তারপর জান্নাত ম্যাডামের রুমের কাছে যাই, গিয়ে, আসবো ম্যাডাম? আসো। জি বলুন, কি জন্য আমাকে ডাকছিলেন আপনি? তখন আমাকে কোনো কিছু না বলে কই গেছিলি? আমার মায়ের কাছে গিয়েছি। শোন, তোকে আজকে কতগুলো কথা বলবো, সেগুলো যদি মানিস তাহলে তোর জন্য ভালো, না হলে খারাপ। না মানে কি কথা বলুন। তোর মায়ের থেরাপির জন্য টাকা লাগবে, আর তাহলে তোর মা বাঁচবে না, আর তা না হলে তোর মা বাঁচবে না, তাই তো? জি না মানে আপনি জানলেন কি করে? আমি যেইভাবেই জানি না কেন, শোন, তোকে আমি যা বলবো তার সকল কথা তোকে ভালো মতো শুনতে হবে। যদি না শুনিস তাহলে তোর মায়ের টাকাটা দিব না। জি শুনবো ম্যাডাম, শুনবো, আমি আপনার সকল কথা শুনবো। তাহলে চল এখন তুই, আর আমি সানজিদার সাথে দেখা করব। আর আমার সামনে সানজিদাকে তুই বলবি তুই সানজিদাকে ভালোবাসিস না, ওর সাথে অভিনয় করেছিস ভালোবাসা। না ম্যাডাম, আমি এটা পারবো না। ভেবে দেখ, তুই আমার কথা না শুনলে কিন্তু তোর মায়ের। না না ম্যাডাম, আমি রাজি। গুড বয়। তাহলে চল এখনই। চলুন। তারপর ম্যাডাম আমাকে সাথে করে সানজিদার সাথে দেখা করাতে নিয়ে গেলেন। আমি সাথে গেলাম। অনেক কান্না পাচ্ছে। আমি কেমনে বলবো সানজিদাকে যে আমি তোমার সাথে অভিনয় করছি, ভালোবাসার নাম সে পড়ছি। চল আমার সাথে। চলুন। তারপর ম্যাডামের সাথে গেলাম, গিয়ে দেখি সানজিদা সেখানে আছে। জান্নাত ম্যাডাম আমাকে সানজিদার সামনে নিয়ে গেল। বল, কি যেন বলবি সানজিদাকে? বলো জনি, কি বলবা আমাকে তুমি? না মানে কি হলো বল। দেখো সানজিদা, আমি যে এতদিন যাবৎ তোমাকে ভালোবেসেছি সেটা ছিল পুরোটাই অভিনয়। আসলে আমি তোমাকে ভালোবাসি নাই। আমি তোমার সাথে এতদিন যাবৎ যা করছি তা সবকিছু অভিনয় করছি। কি বলছো এসব জনি তুমি? আর তুমি এটা কেন বলছো?
আমি সত্য করে বলছি, আমি তোমার সাথে এতদিন যা কিছু করছি তার সকল কিছুই ছিল অভিনয়। তুমি আমাকে মাফ করে দিও। তোমার সাথে এতদিন ভালোবাসার অভিনয় করার জন্য আমাকে মাফ করে দাও। না, আমি এটা বিশ্বাস করি না। তুমি তো মিথ্যা কথা বলছো। প্লিজ জনি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দেখো সঞ্জিদা, আমি একটা রাস্তার ছেলে, আমি তোমার যোগ্য না। আর আমি এতদিন তোমার সাথে শুধু অভিনয় করছি। তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। না না, আমি বিশ্বাস করি না। নিশ্চয় জান্নাত তোমাকে এগুলো বলাতে বাধ্য করেছে। আমি জানি তুমি এরকম না। তুমি আমাকে ভালোবাসো, বলো জানি। তুমি আমাকে ভালোবাসো। তুমি আমার সাথে কোনো অভিনয় করো নাই। না সঞ্জিদা, আমি সত্যি কথা বলছি, আমাকে মাফ করে দিও তোমার সাথে এতদিন ভালোবাসার অভিনয় করার জন্য। বলো তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে চাই। তোমাকে ছাড়া আমি আর কাউকে চাই না। ছাড় সঞ্জিতা, জনিকে ছাড় তুই। আমাকে সঞ্জিদা জড়িয়ে ধরলো। দেখো সঞ্জিদা, তুমি আমাকে ছেড়ে দাও, আর আমার থেকে ভালো ছেলে পাবে, তাকে বিয়ে করে নিও। আমি তোমাকে চাই। তোমাকে ছাড়া আমি আর কাউকে চাই না। জান্নাত আমার কাছ থেকে সঞ্জিদাকে ছাড়ালো জোর করে। তুই আর জনির সাথে দেখা করবি না। জনি তোর সাথে এতদিন ভালোবাসার অভিনয় করেছে, তুই জনির কাছে আসবি না। আচ্ছা তাহলে যা, তুই বাড়িতে চলে যা। আমি জনির সাথে আর 2 মিনিট কথা বলতে চাই। না, তার হবে না। না, আমি বলতে চাই জনি, আমি তোমার সাথে আর 2 মিনিট কথা বলতে চাই। তুমি এইদিকে আসো। আর জান্নাত, তুই এখানে থাক। হবে না, যা বলার আমার সামনে বলতে হবে। জনি, তুমি আমার সাথে এরকম করতে পারলে? আমি জীবনেও ভাবছিলাম না তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করবে। আজ আমি চলে যাচ্ছি। তুমি এর জন্য একদিন না একদিন পস্তাবে। সঞ্জিদা, তুমি আমাকে ভুল বোঝো না। আমি মাকে বাঁচানোর জন্য আজ তোমার সাথে এই কাজটা করলাম। তুমি আমাকে মাফ করে দাও। জান্নাত ম্যাডাম, আপনি এই সব কিছুর জন্য একদিন পস্তাবেন, দেখে নিয়েন। একটু ভালোবাসার জন্য অনেক কাঁদবেন। গাড়িতে বসে আছি, ম্যাডাম গাড়ি চালাইছে। আপনি কেন করলেন এটা ম্যাডাম? তোর আর সঞ্জিতার মধ্যে যায় না, তাই এটা করছি। আপনি তো জানেন সঞ্জিতা আমাকে ভালোবাসে, তাহলে কেন করলেন? তোকে কি এখন তার কৈফিয়ত দেওয়া লাগবে আমার? দেখে নিয়েন, আজ আমার আর সঞ্জিতার মধ্যে ভালোবাসার যে ফাটল ধরালেন, একদিনেই ভালোবাসা পাওয়ার জন্য আপনি কাঁদবেন, একটু ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কান্না করবেন। চুপ কর, তোর সেসব কথা। আমি চরকে বসে রইলাম। গাড়িটা এসে পৌঁছাইলো। আমার রুমে আয়, কথা আছে। ওকে আসছি। ম্যাডাম চলে গেল। আমি গাড়িটা রেখে ম্যাডামের রুমের কাছে গেলাম। গিয়ে, আসতে পারি ম্যাডাম? আসো। জি বলুন, কেন ডাকলেন? কালকে আমার মায়ের জন্মদিন, আর কালকে তার জন্য তোর মাকে আমি দেখতে যাব। আপনার মায়ের জন্মদিন? কই আপনার মাকে তো দেখি নাই। কোথায় আপনার মা? তোকে কি তার সব কথা বলতে হবে নাকি? যা এখন এখান থেকে। আমি চলে আসলাম। ম্যাডামের মায়ের জন্মদিন, আর আমি এতদিন যাবত যে ম্যাডামের বাড়িতে আছি, কই ম্যাডামের মাকে তো দেখছি না। তিনি কোথায়? জনি, এদিকে আসো। জি আঙ্কেল বলুন। জান্নাতের কাছে টাকা দিয়েছি, তুমি কালকে জান্নাতের কাছ থেকে নিয়ে নিও। আচ্ছা আঙ্কেল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? করো। আন্টি কোথায়? জান্নাত ম্যাডাম বলল কালকে আন্টির জন্মদিন, কিন্তু আন্টি কোথায়? সেটা অনেক কথা। না মানে, এখন কি আন্টি বেঁচে আছে নাকি মারা গেছে? তোমার আন্টি এখনো বেঁচে আছে, কিন্তু কই আছে, কোথায় আছে আমি জানি না। কিন্তু কেন? আন্টি যদি বেঁচেই থাকে তাহলে কোথায় আছে জানেন না কেন? যখন জান্নাতের 5 বছর, তখন জান্নাতের মায়ের সাথে আমার একটা কারণে ঝগড়া হয়। তখন আমি রাগের মাথায় জান্নাতের মাকে বাসা থেকে চলে যেতে বলি। তখন জান্নাতের মা চলে যায়। সেই যে যায় আর ফিরে আসে না। আমি তারপর থেকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি। জান্নাতের মাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। জান্নাতে মা ছিল গরিব ঘরের মেয়ে, কিন্তু আমার এই বাসা থেকে চলে যাওয়ার পর অনেক জায়গায় জান্নাতের মাকে খুঁজেছি, কিন্তু পাইনি। জান্নাত এখন তার মায়ের ছবি বুকে নিয়ে ঘুমায় আর কান্না করে। ও আঙ্কেল, মাফ করবেন,
আপনাকে অতীত মনে করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, সমস্যা নাই। আমি চলে আসলাম আঙ্কেলের রুম থেকে। কি এমন হয়েছিল যে আন্টিকে বাসা থেকে বাহির করে দিয়েছে, আর আন্টি সেই রাগে আর এই বাসাতে আসে নাই? জান্নাত ম্যাডাম বলে এখনো আন্টির ছবি বুকে নিয়ে ঘুমাই। গিয়ে বিছানায় বসলাম। জান্নাত ম্যাডাম এমন কেন? আমার আর সানজিদার ভালোবাসা কেন দেখতে পারে না ম্যাডাম? আমি সানজিদাকে আর সানজিদা আমাকে ভালোবাসে, কিন্তু জান্নাত ম্যাডাম কেন আমার আর সানজিদার মধ্যে কাটা হয়? না জানি সানজিদা এখন কেমন আছে, কি করছে। সানজিদার কিছু হয়ে গেলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সানজিদা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমার মাকে বাঁচানোর জন্য আজ তোমার সাথে এমন করলাম, তুমি আমাকে মাফ করে দিও। ঘুম আসছে না। কেমনে আর ঘুম আসবে? চোখটা বন্ধ করলে শুধু সানজিদাকে দেখতে পাই। অনেক কষ্টে রাতটা কাটালাম। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, হয়ে ভিতরে গিয়ে দেখি ম্যাডাম আর আঙ্কেল ব্রেকফাস্ট করছে। আমাকে দেখে, আরে জনি, এসো ব্রেকফাস্ট করো। না আঙ্কেল, আপনারা খেয়ে ওঠেন, তারপর আমি খাবনি। আরে আসো তো, নাও বসো আর খাওয়া শুরু করো, কেমন? আমি বসে পড়লাম। বসে দেখি জান্নাত ম্যাডাম খাচ্ছে না, শুধু খাবার নাড়ছে। কিরে মা, খাচ্ছিস না কেন? কই, খাচ্ছি তো বাবা। খা মা। জান্নাত, তুই বলে জনির মাকে দেখতে যাবি? বাবা, আমি দেখতে যাব। ওকে, যা গিয়ে দেখে আস, আর যদি টাকা লাগে আমাকে বলবি। ওকে বাবা, টাকা লাগলে আমি বলবো নি তোমাকে। আচ্ছা। ম্যাডাম খাবার খেয়ে উপরে চলে গেল। রুমে আস, তোর দরকার আছে। জান্নাত ম্যাডাম বলে চলে গেল। আমি খাবার খেয়ে তারপর ম্যাডামের রুমে গেলাম। গিয়ে, আসতে পারি ম্যাডাম? আস। এই নে গাড়ির চাবি, আর যা গাড়িটা বের কর, আমি আসছি। আমি চাবি নিয়ে গাড়ির কাছে আসলাম। এসে গাড়ি বাহির করলাম। কিছুক্ষণ পর ম্যাডাম আসলেন। এসে গাড়িতে বসে, চালা। আমি গাড়ি চালাতে লাগলাম। লুকিং গ্লাসে চেয়ে দেখি ম্যাডাম আমার দিকে চেয়ে আছে। দেখতে সুন্দর লাগছে ম্যাডামকে। ম্যাডাম দেখতে কতটা সুন্দর যে দেখবে তার ভালো লেগে যাবে, কিন্তু ম্যাডামের মনটা হিংসাতে ভরা। তারপর হাসপাতালের সামনে গাড়ি থামালাম। ম্যাডাম এসে পড়েছি। আগে চল ডাক্তারের কাছে, তারপর তোর মায়ের কাছে যাব। আচ্ছা। তারপর ম্যাডামকে নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তার তো ম্যাডামকে আগে থেকে চিনে। তারপর অনেক কথা বলল জান্নাত ম্যাডাম ডাক্তারকে, তারপর টাকা দিল। তাহলে কখন থেরাপি দিবেন? এই তো আর মাত্র 1 ঘন্টা পর। আপনারা যান রোগীর কাছে। ওকে ডাক্তার, চল তাহলে আমাকে নিয়ে যা তোর মায়ের কেবিনে। আচ্ছা চলুন। তারপর আমি আমার মায়ের রুমের কাছে নিয়ে গেলাম। তারপর ভিতরে জান্নাত ম্যাডাম আর আমি গেলাম। গিয়ে দেখি মা শুয়ে আছে পাশ ফিরে। আমি মায়ের কাছে গেলাম, গিয়ে ডাক দিলাম, মা দেখো আমি আসছি। মা ঘুম থেকে উঠে চোখ খুলে দেখে যে আমি, আমাকে জড়িয়ে ধরে শক্ত করে। কয়েক মিনিট পর আমি মাকে বলি, মা তোমার সাথে না আমি যে বাড়িতে কাজ করি সে আঙ্কেলের মেয়ে তোমাকে দেখতে এসেছে। কই বাবা সে? তোমার পিছনে দাঁড়িয়ে আছে। মা তখন পিছনে ঘুরে দেখে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে অনেক দামি পোশাক। যখন মা জান্নাতের দিকে ঘুরে তখন জান্নাত মাকে দেখে অবাক হয়ে যায়। জান্নাত আমার মাকে দেখে সোজা জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুমি এতদিন কই ছিলে মা? আমি তো অবাক, জান্নাত কেন আমার মাকে মা বলল, আর এতদিন কই ছিলাম মানে? মা বলে জান্নাত ম্যাডাম মাকে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল। তুমি এতদিন কই ছিলে মা? আপু তোমাকে কত জায়গায় খুঁজেছে। কে তুমি মা, আর আমাকে কেন খুঁজবে? আমি তোমার মেয়ে জান্নাত। মা কিছুক্ষণ জান্নাতের দিকে চেয়ে রইল এক দৃষ্টিতে, চোখে হালকা পানি। আমি সেখানে দাঁড়িয়ে সবকিছু দেখছি। এটা কি হচ্ছে এখানে? জান্নাত আমার মাকে মা বলছে আর বলছে আমি তোমার মেয়ে, আর মা দেখি তার দিকে তাকিয়ে আছে, চোখের কোণে পানি। কি হচ্ছে সব? কি হলো মা? দেখো আমি তোমার সেই ছোট্ট জান্নাত আজ কত বড় হয়েছি। মা এক দৃষ্টিতে জান্নাতের দিকে চেয়েই রয়েছে। আপনারা এখন বাইরে যান। আমি থাকবো সাথে। না, এখানে থাকা যাবে না। 1 ঘন্টা সময় লাগবে থেরাপিটা দিতে, ততক্ষণ বাইরে ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে। মা তুমি ঠিক হয়ে যাবে, এটা বলে আমাকে ধরে জান্নাত আর বাহিরে নিয়ে আসে। ডাক্তাররা মাকে থেরাপি দিচ্ছে। জান্নাত কেন আমার মাকে মা বলল, আর মা কেনই বা জান্নাতের দিকে এরকম ভাবে তাকিয়েছিল? আপনি আমার মাকে এগুলো বললেন কেন যে আপনি তার মেয়ে? আমার মাকে আমি চিনবো না? আমার মায়ের ছবি এখনো আমার কাছে আছে।
না, এ হতে পারে না। এটা আমার মা, আপনার মা নয়। আপনার কোথাও ভুল হচ্ছে। ম্যাডাম মোবাইলটা বাহির করলো। আর হ্যালো বাবা, হ্যাঁ মা বল। তুমি এখন কোথায়? কেন বাসায়? তুমি আমার রুম থেকে আমার আম্মু যে কয়েকটা ছবি আছে নিয়ে আসো। কেন রে মা? তুমি এক্ষুনি আম্মুর ছবি নিয়ে আমরা যে হাসপাতালে আছি সেটাতে আসবা, তাড়াতাড়ি। কি হয়েছে বল, আর সেগুলো কেন লাগবে? তুমি এখনই নিয়ে আসো, দরকার আছে। তাড়াতাড়ি আসবে কিন্তু তুমি। আচ্ছা মা, আসছি। ওকে, আসো, ছবিগুলো আসুক, তারপর দেখিস। আপনার কোথাও ভুল হচ্ছে। এটা আমার মা। চুপ থাক এখন তুই। আমি ম্যাডামের কথা মতো চুপ করে রইলাম। কিছুক্ষণ পর আঙ্কেল আসলো। জান্নাত গিয়ে আঙ্কেলকে জড়িয়ে ধরলো। কি হয়েছে মা? একটু পর সব জানতে পারবি, আগে ছবিগুলো দাও। এই নে মা ছবিগুলো। জান্নাত ম্যাডাম ছবিগুলো নিয়ে আমার কাছে আসলো। এই দেখো আমার মায়ের ছবি, অনেক দিন আগের। আমি ছবিগুলো হাতে নিলাম, নিয়ে যখন একটা ছবি দেখলাম তখন আমি অবাক হয়ে গেলাম, কেননা এটা তো আমার মা। তাহলে আঙ্কেল আর মা একসাথে এখানে ছবি তোলা। আরেকটা দেখলাম, সেটাতে দেখি একটা ছোট মেয়ে আর আঙ্কেল আর মায়ের ছবি। আরো কয়েকটা দেখলাম, সবগুলাতে মা রয়েছে। আগের ছবিতে মাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এখনকার সাথে কিছুটা অমিল। কিন্তু এটা যে আমার মা, তাহলে জান্নাত ম্যাডাম আর আঙ্কেলের সাথে কেন? দেখছিস? আমি ছবিগুলা ম্যাডামকে দিলাম আর সেখানে বসে পড়লাম। না, এটা হতে পারে না। আমার মা আর কারো হতে পারে না। যদি এটা জান্নাতের মা হয় তাহলে আমি কে? সেটা তুই জানিস। কি হয়েছে? কিছুই তো বুঝছি না মা। আর জনি, তুমি এখানে বসলে কেন? ওঠো। সব বুঝবে বাবা, আর কিছুক্ষণ পর। রোগীর থেরাপি দেওয়া কমপ্লিট, আপনারা রোগীর কাছে যেতে পারেন। জান্নাত তখন দৌড় দিয়ে ভিতরে যায় মায়ের কাছে। মা দেখো, আমি তো তোমার সেই ছোট্ট জান্নাত, যাকে তুমি অনেক ছোট রেখে চলে আসছিলে। এই দেখো তোমার ছবি, সাথে আমি বাবা। মা জান্নাতের মাথায় হাত রাখে। এখন তুমি তো অনেক বড় হয়ে গেছো। জনি কোথায়? বাহিরে আছে। আর মা, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। না রে মা। আমি আব্বুকে আনছি। জান্নাত তখন বাহিরে আসে আর আঙ্কেলকে ভিতরে নিয়ে যায়। আব্বু, আজকে না তোমাকে একজনকে দেখাবো, যাকে দেখে তুমি চমকে যাবে। কাকে দেখাবি মা? তারপর মায়ের কাছে নিয়ে যায়। মা অন্য পাশে শুয়ে রয়েছে। মা দেখো, বাবাকে নিয়ে আসছি। কাকে মা বলছো? জান্নাত তখন মায়ের কাছে যায় আর মাকে ঘোরায়। আঙ্কেল মাকে দেখে অবাক হয়ে যায়। আঙ্কেল তার স্ত্রীর চেহারা দেখে কাছে যায়। মা আঙ্কেলের দিকে তাকিয়ে আছে, কোনো কিছু বলছে না। দেখো, আমাকে মাফ করে দাও। আর এই যে দেখো তোমার মেয়ে, এটা জান্নাত, যে এখনো তোমার ছবি দেখে আর কান্না করে। কি হলো, কথা বলছো না কেন? আমাকে ক্ষমা করে দাও। জনি কোথায়? জনি তো বাইরে। জনিকে ডাক দেন। জান্নাত, যা জনিকে ডেকে নিয়ে আস। জান্নাত আমাকে ডাকতে আসে। এসে দেখে আমি নাই। কিছুক্ষণ খোঁজার পর আমাকে পায় না। তখন জান্নাত তার মায়ের কেবিনে গিয়ে বলে, জনি কোথায় যেন গিয়েছে। তুই এতদিন কই ছিলে? জনিকে আগে আমার সামনে আনো, আমি জনিকে দেখব। কি রে মা, জনিকে একটু ভালো করে খুঁজে দেখ মা। ওই জনি। ওকে আব্বু। জান্নাত তখন আমাকে খোঁজার জন্য কেবিনের বাইরে যায়। গিয়ে খুঁজে পায় না। তারপর জান্নাত একটা নার্সকে জিজ্ঞেস করে, একটু আগে দেখলাম কান্না করতে করতে বাহিরে যেতে একটা ছেলেকে। জান্নাত যখন দৌড় দেয় বাহিরের দিকে আমাকে খোঁজার জন্য। জনি আবার কোথায় গেল? জান্নাত তখন বাহিরে আসে। বাহিরে এসে দেখে যে আমি নাই। কই গেল তাহলে জনি? কিছুক্ষণ খোঁজার পর আমাকে পায় না। জান্নাত তখন আমাকে ছাড়াই ওপরে যায়। গিয়ে, মা, পেলাম না তো জনিকে, কই যেন গেছে। কই গেল আবার জনি? তুমি কি ভালো করে খুঁজো নাই? আমি ভালো করেই খুঁজেছি, কিন্তু পাই নাই। আমি নার্সকে জিজ্ঞেস করছিলাম জনির কথা, তারা বলল যে বাইরেই তো গেল। তখন আমি বাইরে যাই, কিন্তু পাই না। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। মা, তুমি এখন পুরোটা সুস্থ হয়ে যাবে। আমার সুস্থ দিয়ে কি করব? জনিকে দেখব। জনিকে আমার সামনে আন না। মা জনিকে খুঁজতে গেছে। বাবা, তুমি এখন থেকে আমার কাছে থাকবে। আমি তো তোমাকে আর কোথাও যেতে দেব না। আমি কান্না করতে করতে বাহিরে চলে আসলাম। এসে রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি, জান্নাত যদি মায়ের আসল মেয়ে হয় তাহলে আমি কে? আমার মা বাবাকে? মা তো আমাকে এ কথা কোনোদিন বলে নাই
যে আমি তার ছেলে না। খুব কষ্ট লাগতেছে। যাদের বাড়িতে থাকলাম, জান্নাত ম্যাডামের হাজারো অপমান, মাইর, আরো কত কি খেলাম যাতে মাকে বাঁচাতে পারি। আর সেই মা জান্নাত ম্যাডামের মা। হে আল্লাহ, কি অপরাধ আমি করছি যে তুমি আমার সাথে এরকম করো? আর জান্নাত ম্যাডাম কেন আমার সাথে এমন করে? জান্নাত ম্যাডাম কেন আমার কাছ থেকে সকল কিছু কেড়ে নেয়? আমি তো জান্নাত ম্যাডামের কোনো ক্ষতি করি নাই। তাহলে ম্যাডাম কেন আমার ক্ষতি করে? সানজিদাকে আমার কাছ থেকে সরিয়ে দিল। আমি এতদিন যাবৎ যাকে মা বলে জানি, সেই মাও জান্নাত ম্যাডামের মা। কেন কেন জান্নাত ম্যাডাম কেন আমার কাছ থেকে আমার সকল কিছু কেড়ে নেয়? মায়ের টাকার জন্য কত কষ্ট করলাম, আর সেই মা অন্যের মা। রাস্তা দিয়ে হাঁটতেছি, খুব কষ্ট হচ্ছে বুকের ভিতর। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখি একটা মেয়ে রাস্তা দিয়ে ওপাশে পাড়ি হতে যাচ্ছে, কিন্তু পারতেছে না। যখন পাড়ি হবার জন্য আগাচ্ছে, তখনই কোনো না কোনো গাড়ি আসতেছে। তারপর তিনি রাস্তা পাড়ি হতে যাচ্ছেন, কিন্তু পারতেছে না। যখন পাড়ি হতে যাচ্ছেন, তখন একটা গাড়ি তার বিপরীত দিক থেকে আসতেছে। তিনি সেটা না দেখেই পাড়ি হতে যাচ্ছেন। আমি তখন দৌড় দিয়ে তার কাছে যাই, গিয়ে তার হাত পা ধরে টান দেই, আর আমার একটা হাত সেই গাড়ির সাথে লাগে। সেখানে কেটে গিয়ে রক্ত পড়তে থাকে। আপনি রাস্তা দিয়ে দেখে পাড়ি হবেন না? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ও সরি, আসলে পারি হতে পারতেছি না তাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। ভালো মতো দেখে চলবে রাস্তা, কেমন? তখন তিনি আমার হাতের দিকে তাকান। আপনার হাত তো দেখতেছি কেটে গেছে। আমার বাসাতে চলুন, আপনার হাতে ব্যান্ডেজ করে দিব। আরে না, লাগবে না, এটুকু কাটা কিছুই হবে না। আপনার হাত থেকে যে অনেক রক্ত পড়তেছে, আর আপনি তো ব্যথাও পাইছেন। আর ব্যথা? এই ব্যথা কোনো কিছুই না। তখন তিনি আমার দিকে ভালো করে তাকালো। আপনার গলাটা এমন কেন? মনে হয় কোনো কিছু দিয়ে জোরে আঘাত করছে, আর আপনি মনে হয় অনেক কান্না করছেন। আসুন না আমার সাথে। না না, আপনি যান। আসুন বলছি, আর আমার বাসার সামনে। আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আমি পরে তেমন কিছু বললাম না। হাতে ব্যথাও করতেছে। তার বাসায় নিয়ে গিয়ে আমাকে ভালো মতো ব্যান্ডেজ করে দিল। আচ্ছা, আপনার কি অনেক কষ্ট নাকি? আপনি জানলেন কি করে আমার যে কষ্ট? আপনার চেহারা দেখে আপনি মনে হয় অনেক কান্না করছেন। কিসের জন্য? অনেক কিছুর জন্য। আমি কি শুনতে পারি সেই সব কথা? আর আপনার গালে অনেক ক্ষত, কিন্তু কেন? সেই সব যে আমার কষ্টেরই ফল। বলুন না, আপনার কিসের কষ্ট? কি করবেন আমার কষ্টের কথা শুনে? বলুন না দেখি আপনার সেই সব কষ্টের কথা। আমি তাকে আমার সকল কথা বললাম। আপনি এতটা আঘাত সহ্য করেছেন? হুম। আচ্ছা, তুমি এখানে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। না না, আমি খাবো না। চুপ, তুমি তো মনে হয় ভালো মতো খাও না। চলো, খাবে। না না। আচ্ছা, না খেলে বলো, আরেকদিন আসবে। আচ্ছা, আসবো। আজ তাহলে যাই। আচ্ছা, আরেকদিন কিন্তু আসবে। ওকে। তারপর আমি চলে আসি। বুকে খুব কষ্ট, কিছুই ভালো লাগতেছে না। আমার মাটাও যে এখন অন্যের। আমি এতদিন যাবৎ যাকে মা বলে আসছি, সেই মাও যে অন্যের। আমাকে তো মা কোনোদিন বলে নাই আমি তার ছেলে না। আমাকে তিনি শুধু লালন পালন করছে। আমার আসল মা তাহলে কে? আমি কার ছেলে? কে আমার মা? কে আমার বাবা? এগুলো ভাবলেই বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। এতদিন জান্নাতের সকল কিছু সহ্য করে মাকে বাঁচালাম, আর সেই মাটাও জান্নাতের আসল মা। মাকে খুব দেখতে ইচ্ছে করতেছে। মাকে তো না দেখে চলে আসলাম। মা কি থাকতে এখন আমাকে খুঁজছে? মা কি এখন আমার সাথে থাকবে নাকি জান্নাতের কাছে থাকবে? আমি তো মাকে ছাড়া থাকতে পারবো না। মা কি থাকতে পারবে আমাকে ছাড়া?
জান্নাত ম্যাডামের প্রতি অনেক রাগ ঘৃণা হচ্ছে। কেন জান্নাত ম্যাডাম আমার সাথে এমন করে? কেন আমার কাছ থেকে সকল কিছু জান্নাত ম্যাডাম কেড়ে নেয়? মাকে দেখতে মন চাচ্ছে, চাই মাকে একটু দেখে আসি। এরপর তো আবার মাকে দেখতে হলে জান্নাত ম্যাডামের পারমিশন লাগবে। সোজা চলে এলাম হাসপাতালে। মায়ের কেবিনের কাছে যেতেই দেখি জান্নাত ম্যাডাম কোথাও যেন যাচ্ছে। তখন আমাকে সামনে রেখে, কই গেছিলি? তোকে সেই কখন থেকে খুঁজতেছি। 4টা চর জান্নাত ম্যাডামকে মারলাম। আমার সকল কিছু কেড়ে নিয়েও আবার আমাকে মারে, তাই আমি 4টা থাপ্পড় মারলাম। আপনি কি পেয়েছেন আমার সাথে? যখনই দেখেন তখনই শুধু মারেন। আমিও তো একটা মানুষ, আমি কোনো রোবট না। জান্নাত আমার দিকে তাকিয়ে আছে, আমি সেদিকে না তাকিয়ে মায়ের কাছে চলে গেলাম। মা আমাকে দেখেই শোয়া থেকে উঠতে যাচ্ছে। আমি তাড়াতাড়ি মায়ের কাছে গেলাম। কি হলো, উঠতেছো কেন? মা, শুয়ে থাকো। আয় বাবা আয়, আমার পাশে বসে। তোকে না দেখলে যে আমার ভালো লাগে না। আমি মায়ের কথাটা শুনে মাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কি রে বাবা, কান্না করছিস কেন? না মা, এমনি কান্না করতেছি। তুমি এখন কেমন আছো? তোকে ছাড়া আমি কেমনে ভালো থাকি? তুই আইসিস, এখন আমি ভালো আছি। মা, মাকে ধরে কান্না করতেছি। তোমার কাছে কি আর এখন থেকে আমি থাকতে পারবো? তুমি ছাড়া যে মা আমার আর কেউ নাই। আমি তোমাকে ছাড়া কেমনে থাকবো? কই থাকবো? তোমার জন্যই তো আমি বেঁচেছিলাম। তোমাকে বাঁচানোর জন্য জান্নাত ম্যাডামের কত অত্যাচার সহ্য করেছি, কত অপমান, কত মাইর খেয়েছি। যে মাইর আমি তখন সহ্য করতে পারি নাই। কিন্তু যখন তোমার চিকিৎসার জন্য যে টাকা লাগবে সেটার কথা মনে পড়লেই আমি জান্নাত ম্যাডামের সকল অত্যাচার সহ্য করেছি। আমি এখন কেমনে তোমাকে ছাড়া থাকবো মা? কি বাবা, কি ভাবিস তুই? না মা, কিছু না। মা, তুমি আমাকে কতদিন পর পেলে, তাও আমাকে একটু আদর করোনি। মা তখন জান্নাতের দিকে তাকালো। আমি তখন মাকে ছেড়ে দিলাম। জান্নাত তখন মাকে জড়িয়ে ধরলো। মা জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তুমি এখন কত বড় হয়েছো? আমার মেয়েটা এখন কত বড় হয়েছে। মা, তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না তো? বলো, আমি তোমাকে ছাড়া আর বাঁচবো না। আমি না সেই ছোট থেকে, যেদিন থেকে তুমি আমার কাছ থেকে চলে গেছো, সেদিন থেকেই আমি ভালো নেই। বলো, আমাকে ছেড়ে আর কোথাও যাবে না? আচ্ছা, যাব না তোমাকে ছেড়ে। কেমন, এখন কান্না থামাও। জান্নাত তখন কান্না থামায়। আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে। তোমার জন্য বাবা এখন অনেক কান্না করে, জানো মা? বাবা অনেক সময় আমার রুমে আসে আর আমাকে ধরে কান্না করে যে আমার একটা ছোট ভুলের কারণে আজ তোর মা তোর কাছে নাই। আমার একটা ভুলের কারণে আমি তোকে মা ছাড়া করেছি। তুমি বাবাকে ক্ষমা করে দাও মা। মা তখন আঙ্কেলের দিকে তাকায়। আমাকে তুমি ক্ষমা করো সেদিনকার ঘটনার জন্য, আমাকে মাফ করে দাও। ছি ছি, আপনি কি করছেন? আমার পা কেন ধরছেন? জানেন না স্বামীকে স্ত্রীর পা ধরা হারাম? আগে ক্ষমা করো, তারপর ছাড়বো। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করেছি। তুমি আমার এখন পাটা ছাড়ো, না হলে আমার পাপ হবে। আঙ্কেল পাটা ছেড়ে দিল আর জান্নাত ম্যাডাম তখন মা আর বাবাকে এক করে দিল। তারা 3 জন সেখানে বসে হাসাহাসি করতেছে, কান্না করতেছে। কত সময়, এই কয় বছর যাবত যতদিন জান্নাত তার মাকে না কাছে পাইছে, তত সব কথা মাকে বলতেছে। কি রে বাবা, তুই এখানে কেন? আমার কাছে আয়। আমি মায়ের কাছে যাই। তুই পরে আসিস মায়ের কাছে, এখন না। এখন আমার অনেক কথা বাকি আছে মাকে বলার। আমি তখন দাঁড়িয়ে গেলাম। মা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো কিছু বলতেছে না। আসুক না, আর জনি তো তোর মায়ের কাছেই ছিল এতদিন। তাই তো এখন আমি মায়ের কাছে থাকবো, ও মায়ের কাছে এখন থাকতে পারবে না। ছি জান্নাত, এটা কেমন কথা? না মা, আমি তোমাকে অনেকদিন পর কাছে পেয়েছি, আমি তোমার কাছে থাকবো। মা তখন জান্নাতকে বুকে নেয় আর কান্না থামাতে থাকে। নিজের আসল মেয়ে, আর কোনো মা চাইবে না তার আসল মেয়েকে দূরে রাখতে। জান্নাতকে মা বুকে নিয়ে কান্না থামাতে থাকে। ছি মা, জনিও আমার সাথে থাকবে। আমি যে জনিকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমার আসল মেয়ে, তোমার পেটে 10 মাস 10 দিন ধারণ করছো আমাকে। এখন আমার 5 বছর, তখন থেকে তোমার আদর পাইনি। আর আজ তুমি ওই ছেলে, যে ছেলে তোমার নিজের না, তাকে আমার থেকে বেশি ভালোবাসো। আজ থেকে আমার কাছে থাকবে তুমি, আমি তোমার কাছে থাকবো। এত বছর যে ভালোবাসা মায়ের পাইনি, সেটা এখন দিবে তুমি।
আমি অনেক ভাবতাম যে আমার মা বেঁচে আছে, আমার মা মরে নাই। আল্লাহ আমার কথা শুনেছে মা, তুমি আমার কাছে ফিরে এসেছো। মা, আমি এখন তোর কাছেই থাকবো, কেমন? আমি তখন হাসপাতাল থেকে বাহির হয়ে আসলাম। মা আমাকে বাহির হতে দেখে অনেক ডাকলো। জনি বাবা কই যাস? আশেক আমার কাছে। আমি না শুনে চলে আসলাম। জনি বাবা যাস না, আয় ফিরে আয়। মা যাক না, আমি তো তোমার পাশে আছি। জনিকা আন্না মা। তুমি দেখো, পরে আবার আসবে। এখন তোমার বুকে আমাকে রাখো। কতদিন তোমার কাছে আমি নাই, তোমার এই বুকে আমাকে নাও। আমার না তোমার বুকে থাকতে ভালো লাগতেছে। আমি তোমার জন্য প্রতিদিন কান্না করি, তোমার ছবি হাতে নিয়ে। আর কান্না করতে হবে না, কেমন? এখন তো আমি আসি। মা জান্নাতকে বুকে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। জান্নাত তার মায়ের বুকের ভিতর থেকে সকল কষ্ট দূর হয়ে যায়। মায়েরও সকল কষ্ট দূর হয়ে যায়, কেননা তার মেয়েকে তিনি ফিরে পেয়েছেন। তার যে কষ্ট ছিল সেটা শুধু তার মেয়ের জন্য, যে নিজের জন্ম দেওয়া মেয়েকে দেখে না কতদিন, কিন্তু আজ তিনি মেয়েকে পেয়েছেন। সকল কষ্ট দূর হয়ে গেল মায়েরও। জান্নাতের বাবাও সকল কষ্ট দূর হলো। তিনি খুঁজে পেয়েছেন তার স্ত্রীকে। তার একটা ভুলের জন্য তার স্ত্রীকে হারিয়েছিলেন, কিন্তু আজ ফিরে পেলেন। জান্নাতের বাবা মা তাদেরকে পেয়ে অনেক আনন্দে আছে। মায়ের চিকিৎসা কমপ্লিট, সবার কষ্ট দূর হয়, কিন্তু আমার কষ্ট শুধু বেড়েই যায়। যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে কতটা কষ্ট করে বড় হয়েছি। মা আমাকে কত আদর করত, আমি যাকে নিজের মা মনে করে আসছি সেই এখন অন্যের মা। আমার কেন এত দুঃখ দাও আল্লাহ? আমি কি তোমার কাছে এতই বড় অপরাধ করছি যে আমারই সকল কিছু তুমি কেড়ে নাও? মাকে বাঁচানোর জন্য জান্নাত ম্যাডামের কত কিছু সহ্য করেছি। আচ্ছা, জান্নাত ম্যাডাম কেন আমার সকল কিছু কেড়ে নেয়? সানজিদাকে আমার থেকে পর করে দিল, আমার মাকে নিয়ে নিল। মনের মধ্যে কষ্টের বন্যা বইতেছে। অনেকটুকু হাঁটতে হাঁটতে এসে পড়েছি। কিছু দূর আবার হাঁটতেই দেখি সামনে সানজিদা। আমি সানজিদাকে দেখা মাত্রই সানজিদার কাছে যাই। কাছে গিয়ে সানজিদার হাত ধরি। সানজিদা আমাকে দেখতে পাইনি, সানজিদার হাত কে যেন ধরেছে, তাই তার দিকে ঘুরে সানজিদা ঘুরে আমাকে দেখতে পায়। আমি সানজিদার হাত ধরেছি। সানজিদা দেখে যে আমি তার হাত ধরেছি, ঝটকা মেরে হাতটা ছাড়িয়ে নেয়। সানজিদা নিয়ে করে আমাকে থাপ্পড় মারে। তুই কেন আমার হাত ধরলি? কোন সাহসে তুই আমার হাত ধরেছিস? কি বলছো তুমি? আমি তোমার হাত ধরতে পারি না? না, তুই ধরতে পারিস না। আর তোর মতো ছোট লোক আমার হাত ধরার সাহস হলো কি করে? কি বলছো এসব? প্লিজ সেদিনে সকল কথা ভুলে যাও, কেননা সেদিনে সব কথা ছিল জান্নাতের। জান্নাত সব কথা বলছে আমাকে। তুই যে এতটা একটা খারাপ ছেলে আমি ভাবতেও পারি নাই। আমার সাথে তুই ভালোবাসার অভিনয় করছিস। আমি তোকে মন দিয়ে ভালোবাসছি, কিন্তু তুই কি করলি? আমার সাথে ভালোবাসার অভিনয়। তোর এই মুখটা আমার দেখতে ইচ্ছে করতেছে না। যা সর আমার সামনে থেকে। সানজিদা, আমার নাম তোর মুখে আনবি না। যা সর আমার সামনে থেকে। তোকে সরতে হবে না, আমিই সরতেছি, ছোট লোক। আমি সেখানে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। সানজিদাও আমার সাথে এমন ব্যবহার করলো। একদিকে আমার মা চলে যাচ্ছে, আরেকদিকে জান্নাত ম্যাডামের অত্যাচার, আরেকদিকে সানজিদার অবহেলা। কি অপরাধ করেছি যে যার জন্য এমন কিছু সব হচ্ছে আমার সাথে? বুকের ভেতর খুব ব্যথা করতেছে, বুকের ভিতর খুব ব্যথা করতেছে। এই ব্যথা কষ্টের ব্যথা। আমি আর কত কি হারাবো? যাকে আমি ভালোবাসতাম সেও আমাকে আজকে পর করে দিল। যাকে মা বলে আসছি সেও অন্যের মা। আচ্ছা, আমার সাথে কেন সবাই এমন করে? আমি তো কোনো দিন কারো কোনো ক্ষতি করি নাই। আর জান্নাত ম্যাডাম, আমি তো আপনার কোনো দিনও ক্ষতি করি নাই, তাহলে আপনি কেন আমার কাছ থেকে আমার সকল কিছু কেড়ে নিতেছেন? এক জায়গায় বসলাম। এখন কোথায় যাব আমি? আগে যেখানে থেকেছি সেখানে যাব, নাকি অন্য কোথাও যাব? জান্নাত ম্যাডামের বাসায় তো যাইতে পারবো না। মাকে বাঁচানোর জন্য জান্নাত ম্যাডামের সেক্রেটারি হিসেবে ছিলাম, আর মা তো এখন ভালো আছে, আর মায়ের আসল পরিবার পেয়েছে। মা কি আর আমার কাছে থাকবে? আচ্ছা, আমি যে মায়ের সন্তান না এটা আমাকে কেন বলে নাই? একবারও আমার কথা ভাবলো না। আমার মা কে, আমি কার সন্তান?
এটা মায়ের কাছ থেকে আমার জানতে হবে। অনেকক্ষণ বসে থাকার পর মায়ের কাছে যাইতে লাগলাম। আমার আসল মাকে সেটা যদি জানতে পারি। হাসপাতালে গেলাম, মায়ের কেবিনের কাছে গেলাম। গিয়ে ভিতরে ঢুকতে যাব, তখন কারো কান্নার আওয়াজ পাই। কি ব্যাপার, মায়ের কেবিন থেকে কান্নার আওয়াজ আসছে কেন? আর কে কান্না করতেছে? এটা তো জান্নাত ম্যাডাম বা তার বাসার কোনো কণ্ঠ না। তাহলে কে কান্না করে? আমি তখন ভিতরে যাই, মায়ের কেবিনে গিয়ে যা দেখি তা দেখে তো অবাক হয়ে যাই। কেননা মায়ের কেবিনে মা নেই, অন্য কেউ, আর তাদের মধ্যে একজন কান্না করতেছে। আমি ভিতরে গিয়ে যখন দাঁড়াই, তখন একজন আমার সামনের দিকে ঘুরে। আমি তাকে দেখে আরো অবাক হয়ে যাই, কেননা সেদিন যে মেয়েকে আমি অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছি সেই মেয়েটা এখানে, আর তার সমান একজন মেয়ে কান্না করতেছে। আরে তুমি এখানে? না মানে এখানে যে একজন রোগী ছিল তারা কোথায়? তো জানি না। আর এটা কিছুক্ষণ আগে ডাক্তার আমাদের এখানে আনলো। তুমি এখানে কেন? না মানে এমনি। কিন্তু তুমি এখানে কেন আসছো? কারো কি কিছু হয়েছে? আমার মা অসুস্থ। কি হয়েছে তোমার মায়ের? আমার মায়ের এতটা রোগ আছে যার কারণে প্রতি 6 মাসে রক্ত পাল্টাতে হয়। কিন্তু আজ মায়ের রক্ত পাল্টাতে হবে না হলে আমার মায়ের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মা মারা পর্যন্ত যেতে পারে। আরে এতে কান্নার কি আছে? রক্ত পাল্টাও, তাই তো হবে। আমার মায়ের যে রক্ত, সেই রক্ত তো পাচ্ছি না, তাই তো রক্ত পাল্টাতে পারতেছি না। তাই জন্য তো আমার ছোট বোনটা কান্না করতেছে। কি বলছো? তাহলে তো অনেক সমস্যা। এই হাসপাতালে নাই সেই রক্ত? আছে, কিন্তু কম। 4 ব্যাগ রক্ত আছে, আরো 2 ব্যাগ রক্ত লাগবে। তাহলে ডাক্তার রক্ত পাল্টিয়ে দিবে, তা না হলে দিবে না। অন্য হাসপাতালে খোঁজ নাও। আমার স্বামী নিয়েছে কিন্তু পাইনি। আসলে আমার মায়ের রক্তের গ্রুপ এবি নেগেটিভ, যার জন্য রক্ত পাওয়া যাচ্ছে না। তোমার বোনকে কান্না থামাতে বলো, আর ডাক্তারকে এখানে ডেকে আনো। ডাক্তার আসবে না এখন, রক্ত জোগাড় হলে আসবে। তুমি ডাক্তারকে আসতে বলো, আর বলো যে রক্ত পাওয়া গেছে। কই, রক্ত তো পাওয়া যায়নি। ডাক্তার আসলে তাহলে রাগ করবে। তুমি ডাক্তারকে ডাক দাও। আমার কথা শুনে ডাক্তারকে ডাকতে গেল। আমি মেয়েটার পাশে গেলাম, গিয়ে মাথায় হাত রাখলাম। তুমি আর কান্না করো না, দেখবে তোমার মা ভালো হয়ে যাবে। আমার কথা শুনে মেয়েটা আমার দিকে তাকালো। দেখতে সুন্দর মেয়েটা, আমার থেকে 3 বছরের ছোট হবে। মুখটা দেখে অনেক মায়া হচ্ছে। মায়ের জন্য কান্না করতেছে, মাকে বাঁচানোর জন্য কান্না করছে। আমি জানি মা কি রকম, আমিও মাকে বাঁচানোর জন্য কত কি করেছি, তেমনি মেয়েটা মাকে বাঁচানোর জন্য কান্না করতেছে। তোমার মা ভালো হয়ে যাবে, দেখো তুমি। ডাক্তারকে আসতে দাও। তখন ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার আমাকে দেখে বলল, আপনি এখানে? আমি। আর এখানে যে আমার মা ছিল তারা কোথায়? ও, ওনাকে তো ম্যাডাম বাসায় নিয়ে গেছে, আর তারপর এখানে ওনাদের সিট দিয়েছি। তা সিট দিয়েছেন, চিকিৎসা কেন করতেছেন না? যে রক্তের প্রয়োজন সেটা কিছুটা কম আছে, পেলে তারপর ওনার চিকিৎসা শুরু করব। তাহলে এখনই শুরু করেন, কেননা আমার রক্তের গ্রুপ এবি নেগেটিভ। আমি দিব রক্ত, যতটা বাকি আছে সেটা আমার কাছ থেকে নেবেন। এখন তাড়াতাড়ি আপনারা চিকিৎসা শুরু করেন। আচ্ছা আসুন, আপনি আপনার রক্ত আগে পরীক্ষা করে দেখি কি গ্রুপ। চলুন। তারপর আমার রক্ত পরীক্ষা করলো এবং মিলেও গেল। তারপর আমি রক্ত দিলাম যেটুকু বাকি ছিল। 4 ঘন্টা পর আমি বেড থেকে উঠলাম, আমার শরীর থেকে রক্ত দিলাম যতটা শর্ট পড়ছিল। আমি সেখান থেকে উঠে বাহিরে গেলাম, গিয়ে দেখি তারা 2 বোন সেখানে বসে আছে। আমি ধীরে ধীরে তাদের কাছে যেতে থাকলাম। আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে, তাই ভালো মতো হাঁটতে পারতেছি না। জান্নাত ম্যাডামের অত্যাচার আর রক্ত দেওয়ার কারণে শরীরে এখন শক্তি পাচ্ছি না। আমি তাদের কাছে যাওয়াতে তারা আমার দিকে উঠে আসতেছেন।
তারা দুজনে এটাও দেখতেছে যে আমি খুব ধীরে হাঁটতেছি। কিছু দূর যেতেই আমি আর শাকিল আর শক্তি পেলাম না, তখনই পড়ে গেলাম প্রায়। তখন সেই দুজনে তাড়াতাড়ি আমার কাছে আসে আর আমাকে ধরে। আমি তাদের দিকে তাকিয়ে রইলাম। আমার তাকানো দেখে তারা দুজনে কিছু বলল না, আমাকে একটা চেয়ারে বসালো আর আমার পাশে বসলো। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ওকে যে কি বলে ধন্যবাদ দিব আমার জানা নেই। সেদিন তুমি আমাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচালে, আর আজকে আমার আম্মুকে বাঁচালে। কি বলছো তুমি এটা? কিছুক্ষণ পর ডাক্তার বাহির হয়ে আসলো, সবাই ডাক্তারের কাছে গেল। তারপর আমি তাদের কাছে ধীরে ধীরে গেলাম। আজ আমি তাহলে আসি? না না, তুমি এখন যেতে পারবে না, আর তুমি তো এখন অনেক দুর্বল। না, আমাকে যেতেই হবে। আজকে আমি আসি, আবার আসবনি। আচ্ছা, আসবে কিন্তু। আসবো আবার আমি। তারপর চলে এলাম হাসপাতালের বাহিরে। ধীরে ধীরে হাঁটতে লাগলাম জান্নাত ম্যাডামের বাসার দিকে। এতদিন যাবৎ যাকে মা বলে চেনে আসছি, তাকে আজ থেকে মা বলতে হলে জান্নাত ম্যাডামের পারমিশন লাগবে। হায়রে দুনিয়া, আরো কত কি ঘটাবে আমার সাথে। জান্নাত ম্যাডামের বাসার কাছে আসলাম, এসে ভিতরে গেলাম। জান্নাত ম্যাডামের রুমের কাছে গেলাম। জান্নাত ম্যাডাম, মা, আঙ্কেল দেখি এরা সবাই জান্নাত ম্যাডামের রুমেতে আছে। আমি ধীরে ধীরে কোনো পারমিশন ছাড়াই রুমে প্রবেশ করলাম। মা আমাকে দেখেই হাত দুটো বাড়িয়ে দিল। আয় বাবা, কই ছিলি তুই? আশাক আমার কাছে। আমি ধীরে ধীরে মায়ের কাছে যাচ্ছি। মায়ের কাছে গিয়েই যখন মায়ের কাছে বসলাম, তখন মা আমাকে জড়িয়ে ধরলো। তুই কই ছিলি বাবা? তোকে ছাড়া যে আমি ভালো থাকি না। আমি কেমনে তোমাকে ছাড়া ভালো থাকি? আমি মায়ের পাশে বসে রইলাম কিছুক্ষণ। জনি, তুই আমার সাথে আস, তোর সাথে কথা আছে। আমি মায়ের কাছ থেকে উঠে ম্যাডামের সাথে গেলাম। ম্যাডাম আমাকে একটা রুমে নিয়ে গেল। আমার কথা মন দিয়া শুন, তুই আর আমার বাড়িতে আসবি না। কি হলো, আমার কথা কি তুই শুনিসনি? আজ থেকে তুই আর আসবি না। আর এই নে, এখানে অনেক টাকা আছে, যেটা দিয়ে তোর আর কোনোদিন টাকার অভাব হবে না। আমি থাপ্পড় মারলাম জান্নাতকে। আপনি পেয়েছেনটা কি আমার সাথে? আমাকে আপনার কি মনে হয়? তুই আমাকে মারলি কোন সাহসে? আরো কয়েকটা থাপ্পড় মারলাম। মনের ভিতর অনেক রাগ ছিল জান্নাত ম্যাডামের উপর। সাহস হলো কি করে আমার গায়ে হাত তোলার? আপনাকে এখন তো শুধু থাপ্পড় মারছি, আমি না থেকে যদি অন্য কেউ থাকতো তাহলে আপনাকে যে কি করতো। আপনি এমন একটা অহংকারী মেয়ে যে কিনা শুধু অহংকারটাই দেখায়, আর কোনো কিছু দেখাতে পারে না। আমাকে আপনি এতদিন যাবৎ সামান্য একটা কারণে আমাকে মেরেছেন। আমার যদি কোনো ছোট একটা ভুল হতো তাহলে আপনি আমাকে অনেক অপমান, অনেক আঘাত করতেন। আমি আপনার সেক্রেটারি হয়েছিলাম, তার কারণ হলো আমার মাকে বাঁচানোর জন্য। আপনার সকল অন্যায়, অবিচার, অত্যাচার সকল কিছু সহ্য করতাম, তার কারণ আমার মাকে বাঁচানোর জন্য। আপনি যখন আমাকে ছোট্ট একটা কারণে আমাকে আঘাত করতেন, তখন আমি চলে যেতে চাইছিলাম, কিন্তু আমার মায়ের কথা মনে পড়ায় আর যাইনি। আপনার সকল আঘাত সহ্য করেছি। সানজিদার সাথে কথা বলার জন্য আমাকে কত আঘাত করতেন। একদিন আপনার পায়ের জুতাটা দিয়ে এতটাই মাইর দিয়েছেন যে এখনো সেই আঘাত আমার শরীরে আছে। সেই জুতার বাড়ির সকল কিছু আমার গালে আছে। আপনি যখন আমাকে মারতেন তখন আমি আপনার অনেক মাইর সহ্য করতে পারতাম না, কিন্তু আমার মায়ের কারণে সকল কিছু সহ্য করছি। আপনার মায়ের আঘাতের কারণে এখনো ভালো মতো ঘুমাতে পারি না। ঘুমাতে গেলে শরীরে অনেক ব্যথা যন্ত্রণা করে। বলতে গেলে আপনার সকল অপমান, অত্যাচার সকল কিছু সহ্য করতাম, তার কারণ হলো মাকে বাঁচানোর জন্য। কিন্তু মাকে বাঁচালাম ঠিকই, তবে সেই মাটাই আমার মা নয়। আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে যাকে মা হিসেবে পেয়েছি সেই মা অন্যের মা। আপনার বাবা আমাকে বলছিল আপনি একটু রাগী, কিন্তু এতটা যে রাগী আমি জানতাম না। যে ছেলে ছোট থেকে যাকে মা বলে আসছে, আজ তাকে আপনি তার কাছ থেকে কেড়ে নিতেছেন। এমন যে আজ এই যে টাকা, এই টাকার বিনিময়ে আমাকে বলতেছেন যে
আর শোনো, আর যেন এখানে না আসি। আপনি আমাকে এমনভাবে এতদিন অত্যাচার করেছেন যে যার জন্য আমি এখন ভালো মতো চলতেও পারি না। এর থেকে যদি আপনি আমাকে বলতেন যে আমার মাকে তুই আর মা বলবি না আর দেখা করতেও আসবি না, তাহলে মনে একটু শান্তি পেতাম। আমি এক নাগারে বলতে লাগলাম জান্নাত ম্যাডামকে, আপনি আর আমাকে আজকের পর থেকে খুঁজে পাবেন না। আমি আর আপনার কাছে কোনোদিন আসবো না। কিন্তু আপনার কাছে আমার একটাই অনুরোধ যে মাকে কোনো সময় কষ্ট দিবেন না। আমি যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে আমি মাকে কোনো কষ্ট দেইনি। আর মা যাতে কষ্ট না পায় সেই সব কিছু করছি। মা যাতে আমার কাছ থেকে কোনো রকম কষ্ট না পায় তাই সবকিছু করছি। মা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এটা জানতাম না যে আমি মায়ের পেটের ছেলে না। মা আমাকে বুঝতেও দিত না যে মা একটা ভালো পরিবার ছেড়ে চলে গেছে, তার জন্য অনেক কষ্ট পাইছে। কিন্তু মা আমাকে সেগুলো বলে নাই, নিজের মনে চেপে রাখছে যাতে সেটা শুনে আমি কষ্ট না পাই। আমিও সেই সব করতাম মা যাতে কষ্ট না পায়। আপনাকে শুধু একটা কথাই বলতেছি, মায়ের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। একটা পরিবার থেকে চলে গেলে যে কষ্ট সেটা মা পেয়েছে, আমি বুঝতেছি তার কেমন কষ্ট। আজ আমার মা থেকেও মা নেই, সেটার কষ্ট একমাত্র আমি বুঝতেছি। আজ যে কষ্ট আমি পাচ্ছি সেই কষ্ট কোনোদিন আপনি পেয়েছেন মাকে? আপনি আঙ্কেল এরা সবাই ভালো মতো রাখবেন। আপনাকে আর আমাকে এখানে আসতে বলা লাগবে না। আমি আর কোনো সময় এখানে আসবো না। আর যাকে মা বলে এতদিন আসছি তার অধিকারও নিয়ে আপনার কাছে আসবো না। আপনাকে একটাই কথা বলি যে মাকে যেন কষ্ট দিবেন না। এইসব কথা বলে কান্না করতে করতে জান্নাত ম্যাডামের কাছ থেকে চলে আসলাম। বাহিরে এসে শেষবারের মতো বাসার দিকে তাকিয়ে রইলাম। তারপর রাস্তার পাশ দিয়ে হাঁটতে লাগলাম। হায়রে দুনিয়া, এতদিন কত অত্যাচার যার জন্য সহ্য করলাম, যাকে বাঁচাতে সকল কিছু করলাম, সেই আজ আর আমার কাছে থাকবে না। মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। আমি মাকে ছাড়া কেমনে থাকবো? মাকে আমাকে ছাড়া থাকতে পারবে? মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। আজ আমি যদি এখন এত কষ্ট পাচ্ছি, কিন্তু মা তার একটা ছোট মেয়ে আর ভালো একটা পরিবার সবকিছু থেকে ছেড়ে দিয়েছিল, তখন মায়ের কেমন লাগছে। কিন্তু মা এখন আবার সবকিছু ফিরে পেল। মা এখন থেকে ভালো থাকবে। আমি আর মা যখন ছিলাম তখন তো ভালো মতো খাবারটাও পেতাম না, কিন্তু আজ থেকে মা সব পাবে। স্বামীর ভালোবাসা, পরিবার, মেয়ে সব পাবে। মা যাতে ভালো থাকে। আমি তো না হয় একটা কাজ করি, চলতে পারবো না। আর মা যা হারিয়েছে তা ফিরে পেয়েছে। আমি আগেও যেমন চেয়েছি মা ভালো থাকুক, আজও চাই মা যেন ভালো থাকে। বুকের ভেতর কান্নার একটা ঝড় যাচ্ছে। যদি একটু চিৎকার করে কান্না করতে পারতাম তাহলে ভালো লাগতো ম্যাডাম। এর সব মায়ের আঘাত আমার শরীরে এখন আছে, সেখানে অনেক ব্যথা করে। আসলেই তো আমি জনিকে কোনো অন্যায় ছাড়া আঘাত করছি। জনি যে তার মাকে বাঁচানোর জন্যই আমার সকল অত্যাচার সহ্য করছে। এতই মার দিয়েছি যে তবুও জনি তো আমাকে তার কোনো প্রতিবাদ করে নাই। আমার সকল অত্যাচার নীরবে সহ্য করেছে। আর জনি যে তার মাকে বাঁচানোর জন্য আমার সকল অত্যাচার মেনে নিয়েছে, সেটা তার আসল মানা। তাও কত কি করছে মায়ের জন্য। সে মাকে বাঁচাতে কত রকম আমার অত্যাচার সহ্য করেছে। সেই মাটা জনির না, সেই মাটা যে আমার সকল অত্যাচার সহ্য করে আমার মাকে বাঁচিয়েছে। আমি কেমনে পারলাম জনির সাথে এমন করতে? আমি কেমনে জনির সাথে এমন কাজটা করলাম? জান্নাত দৌড় দিয়ে বাহিরে যায় আমাকে ফিরাতে। বাহিরে গিয়ে দেখে যে আমি নাই। বাসা থেকে নিচে নেমে আমাকে খুঁজে পায় না। চিৎকার করে জোরে জোরে আমাকে ডাকে, তবুও পায় না আমার। তখন দারোয়ানকে জিজ্ঞেস করে, জনি কোথায়, কই গিয়েছে জানেন? না ম্যাডাম, জানি না, তবে একটু আগে দেখলাম কান্না করতে করতে বাইরে গেল। জান্নাত তখন বাসা থেকে বাহির হয়ে রাস্তায় যায় আমাকে খুঁজতে, কিন্তু পায় না। এ আমি কি করলাম? যে মানুষটা মাকে বাঁচাতে নিজের জীবন দিয়ে হলেও মাকে বাঁচাতে চাইছে, আর আমি তাকে আজ মা ছাড়া করলাম। মা যদি আমাকে বলে জনি কই, তাহলে আমি কি বলবো মাকে? এ আমি কি করলাম? কেন জনির সাথে এমন করলাম? জান্নাত জনিকে খুঁজে না পেয়ে বাসায় চলে যায়। গিয়ে রুমে বসে জনির সকল কথাগুলো ভাবতে থাকে।
জনি যে কথাগুলো বলেছে একদম ঠিক বলেছে। আমি কারণে অকারণে জনিকে আঘাত করতাম। যদি মা আমাকে জনির কথা জিজ্ঞেস করে তাহলে আমি কি বলবো? জান্নাত বসে বসে এইসব কিছু ভাবতে থাকে। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।